লাখ টাকার আইফোন 1-2 বছর জুড়ে ইএমআইতে দিচ্ছে, তাও আবার একজন অজানা মানুষকে। এসব তো ব্যাংক এমনি এমনি দিবে না। আজকের ডেটে যেখানে বেলুনে হাওয়া বলে মানুষ বিক্রি করে দিচ্ছে, সেখানে ব্যাংক কি আপনাকে এমনি এমনি এত কিছু দিয়ে দিবে? নো কস্ট ইএমআই নিয়ে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি রুল জারি করে যে এটা এক প্রকার কাস্টমারদের সাথে এক ধরনের ধোঁকা। আপনি দেখবেন যে আপনার যেই জিনিসটি কেনার প্রয়োজন নাই বা তেমন কোনো ইচ্ছা ছিল না, আপনার ক্রেডিট কার্ডের ইএমআই সার্ভিসের কারণে আপনি সেই জিনিসটিও কিনতে বাধ্য হবেন। যে মানুষটা 25 থেকে 30,000 টাকার স্যালারি চাকরি করে, সেও আইফোন কিনে ইএমআই এর মাধ্যমে। যেই চাকরিটা আপনার শর্ত অনুসারে করতে হয়, সেই চাকরিটা পরে আপনার বাধ্য হয়ে করতে হয়। দেখেন, ব্যাংক সার্ভিসটা আমরা কেন ব্যবহার করি? ব্যাংকে নিরাপদে টাকা জমা রাখার জন্য আর বের করার জন্য। আর খুব বেশি যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়, তাহলে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। ব্যাংকে যেন টাকা বের করার জন্য বারবার না যেতে হয়, এর জন্য ব্যাংক দিয়েছে আমাদেরকে ডেবিট কার্ড সার্ভিস। তেমনি যদি কোনো ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় বা কোনো জিনিস কেনার প্রয়োজন হয়, তাহলে ব্যাংক আমাদেরকে দেয় ক্রেডিট কার্ড সার্ভিস। ক্রেডিট কার্ডটি কি? ক্রেডিট কার্ড হচ্ছে আপনাকে ব্যাংক একটি লিমিটেড অ্যামাউন্ট দিবে, যেটি আপনি মাস জুড়ে খরচ করবেন এবং মাস শেষে সেটির বিল দিবেন, সেই সাথে ইন্টারেস্টও। আর এই ক্রেডিট কার্ডটি ব্যাংক কিছু স্পেসিফিক কাস্টমারদেরকে দেয়, যাদেরকে তারা ট্রাস্ট করে, যারা মান্থলি ইনকাম করতে পারবে। ব্যাংক তো কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে বসে নাই। ব্যাংকের ইনকামই হচ্ছে মূলত কাস্টমারদের জমানো টাকার উপর ইন্টারেস্ট বা লোন দিয়ে বিজনেস করে। এছাড়াও ব্যাংকের আরো অনেক বিভিন্ন ওয়ে রয়েছে ইনকাম করার, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রেডিট কার্ড। দেখেন, ব্যাংক থেকে লোন নেওয়া খুবই জটিল একটা প্রসেস। বারবার ব্যাংকে যাও, বিভিন্ন ভেরিফিকেশন, ক্যান্সেল চেক দাও, আরো অনেক ঝামেলা। আর এর জন্যই কারো যদি খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন হয়, তাহলেই সে বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন নেয়। এরপর ব্যাংক চালু করলো ক্রেডিট কার্ড সার্ভিস। এটি বলা যায় আমাদের যে লোন রয়েছে, সেই লোনের এক প্রকার শর্টার ভার্সন। এটা ব্যাংক তাদের কিছু ট্রাস্ট অর্দি কাস্টমারদেরকে দিচ্ছে একটি ডিজিটাল অ্যাক্সেসেবল কার্ড, যেন কাস্টমারদের অভ্যাসটা আরেকটু খারাপ হয়। কারণ যখন কেউ ক্রেডিট কার্ড নেয়, তখন তার মনে হয় না যে সে কোনো লোন নিচ্ছে। তার মনে হয় যে এটি একটি ইমার্জেন্সি প্রয়োজনে আমাদের কাছে থাকা উচিত। আর যখনই একজন কাস্টমার ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেয়, তখনই শুরু হয় অফার ইন্ট্রোডিউস। আর অফারগুলো হয় খুবই ইন্টারেস্টিং। 50 ডেজ উইদাউট ইন্টারেস্ট লোন, আর যদি মন চায় বছর জুড়ে 1-2 বছরে আস্তে আস্তে ইএমআইতে শোধ করতে পারেন। এছাড়াও রয়েছে ক্যাশ রিওয়ার্ড পয়েন্টস, ফ্রি মুভি টিকিটস, নো কস্ট ইএমআই ইত্যাদি। আপনারা কি কখনো ভেবেছেন এই জিনিসগুলো কি ব্যাংক এমনি এমনি ফ্রিতে দিচ্ছে? লাখ টাকার আইফোন 1-2 বছর জুড়ে ইএমআইতে দিচ্ছে, তাও আবার একজন অজানা মানুষকে। এসব তো ব্যাংক এমনি এমনি দিবে না। আজকের ডেটে যেখানে বেলুনে হাওয়া ভরে মানুষ বিক্রি করে দিচ্ছে, সেখানে ব্যাংক কি আপনাকে এমনি এমনি এত কিছু দিয়ে দিবে? ব্যাংকের স্টাফদের স্যালারি, মার্কেটিং, প্রমোশন, এই সব কিছুর খরচের জন্য তো ব্যাংক চ্যারিটি নিয়ে বসে নেই। ব্যাংক তখনই আপনাকে কোনো কিছু দিবে যখন তারা ইনকাম করতে পারবে, আর এই সব টাকাগুলো নেওয়া হয় আপনার পকেট থেকে। সেটা কিভাবে? এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে। আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন কিছু রুলস রেগুলেশন রয়েছে। ক্রেডিট কার্ড সাইকেল, ফর এক্সাম্পল, একটি ক্রেডিট কার্ডের সাইকেল 1 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত। আপনি যদি কোনো কিছু কেনাকাটা বা খরচ করেন, তাহলে তার নেক্সট ডেতে বিলটা জেনারেট হবে। অর্থাৎ 1 মার্চ থেকে 1 এপ্রিল আপনার 2 এপ্রিল গিয়ে সেই বিলটা জেনারেট হবে। তার পরবর্তীতে আপনার হাতে 20 দিন সময় থাকবে সেই বিলটি দেওয়ার। অর্থাৎ আপনি তার 20 দিন পরে সেই ক্রেডিট কার্ডের বিলটি দিতে পারবেন। তার মানে আপনার হাতে 50 দিন সময় রয়েছে। ব্যাংক এত সময় কেন দিচ্ছে? ব্যাংক আপনাকে এত সময় এই জন্যই দিচ্ছে যে এই সময়ের মধ্যে আপনি ইচ্ছা মতো শপিং করুন, ক্রেডিট কার্ড থেকে টাকা খরচ করুন। কারণ পার ট্রানজ্যাকশনে তাদের বেনিফিট হয়। সেটা কিভাবে? যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি বেনিফিট। এটা তো হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ইনকাম করার একটি ওয়ে। এই পুরো খেলাটি যদি বুঝতে হয়, তাহলে আপনাকে শুরুতে একটা জিনিস বুঝতে হবে, আর সেটা হচ্ছে নেটওয়ার্ক কোম্পানি। ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, আমরা যে কার্ডে দেখি, এইগুলো হচ্ছে নেটওয়ার্ক কোম্পানি। আজ থেকে অনেক বছর আগে যখন নতুন নতুন এটিএম কার্ড এবং এটিএম বুথ সার্ভিসটা আসে, তখন দেখা যেত আমাদের হাতে যেই ব্যাংকেরই এটিএম কার্ড রয়েছে, আমরা সেই ব্যাংকেরই এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতাম বা লেনদেন করতে পারতাম। আমরা কিন্তু অন্য কোনো ব্যাংকের বুথে সেটা করতে পারতাম না। যদিও এটিএম কার্ড এবং এটিএম এর টেকনোলজি প্রায় সব ব্যাংকেরই সেম ছিল, তাও তারা একে অপরের এটিএম এ সেটা ব্যবহার করতে দিত না বা অ্যাক্সেস ছিল না। সেটা কেন? কারণ ব্যাংক কখনোই চাইবে না যে তাদের এক ব্যাংকের কাস্টমারের ইনফরমেশন আরেক ব্যাংকের কাছে চলে যাক। ফর এক্সাম্পল, সিটি ব্যাংকের একটি প্রিমিয়াম কাস্টমার, কখনোই তারা চাইবে না যে তাদের কাস্টমারের ইনফরমেশনগুলো চলে যাক ব্র্যাক ব্যাংকের কাছে।
এছাড়াও কোনো বিজনেসই চাইবে না যে তার কাস্টমারের ইনফরমেশন তার কম্পিটিটরসের কাছে চলে যাক। সো তাদের এই ভয়টাও এক প্রকার জেনুইন ছিল। আর এখানেই চলে আসে নেটওয়ার্ক কোম্পানি যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইটিসি। তাদের মতে এভাবে তো ব্যাংকের অনেক লস হবে, দেশ জুড়ে সব জায়গায় ব্যাংকের আলাদা আলাদা এটিএম বুথ চালু করতে হবে, এতে অনেক বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন, অনেক বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হবে। সো আপনারা এটা করতে পারেন, কাস্টমারের ডিটেলস আমাদেরকে দেন, যখন একটা কাস্টমার এটিএম নিয়ে আসবে আমরা তাদের ডাটাকে ভেরিফাই করব, আমরা সেটা ভেরিফাই করে আমাদের কাছে রেখে দিব নিরাপদে, এবং আপনারা একে অপরের এটিএমে নিজেদের মধ্যে লেনদেন করতে দেন। আর তথ্য নিরাপত্তার স্বার্থে আমরা এই কাস্টমারের ইনফরমেশন কাউকে শেয়ার করব না, এটি আমাদের কাছে একদম সিকিউর থাকবে। এই ব্যাপারটা প্রায় সব ব্যাংক পরে একসেপ্ট করে নেয়, আর তখন থেকেই সব ব্যাংকের ডেবিট কার্ড সব ব্যাংকের বুথে সাপোর্ট করত। আর এই জন্যই আপনি সব ব্যাংকের ক্রেডিট কার্ডই যে কোনো মার্চেন্ট, অনলাইন শপিং বা যে কোনো শপিং মলে ব্যবহার করতে পারতেন। আর এটা হয়েছে নেটওয়ার্ক কোম্পানির জন্য, ভিসা, মাস্টার কার্ড এগুলোর জন্য। সারা বিশ্বে বছর জুড়ে যত মানুষের ট্রানজ্যাকশন হয় সব ডেটা থাকে এই নেটওয়ার্ক কোম্পানির কাছে। তো নেটওয়ার্ক কোম্পানি এত কিছু মেনটেন করতেছে, ডাটা সার্ভার মেনটেন করতেছে, এত কিছু করতেছে, এটা তো আর এমনি এমনি ফ্রিতে না, এটার জন্য তারা কিছু পার্সেন্টেজ নেয়। সো প্রতি ট্রানজ্যাকশনে ব্যাংক এবং নেটওয়ার্ক কোম্পানি কিভাবে ইনকাম করে, এখানে মূলত 4টা পার্টি ইনভলভ থাকে: নেটওয়ার্ক কোম্পানি, ইস্যুয়ার ব্যাংক, অ্যাকোয়ারিং ব্যাংক আর হচ্ছে মার্চেন্ট। তো নেটওয়ার্ক কোম্পানির ব্যাপারে আমি শুরুতেই বলেছি, বাকি রয়েছে 3টা পার্টি। এর মধ্যে রয়েছে ইস্যুয়ার ব্যাংক আর অ্যাকোয়ারিং ব্যাংক, আর মার্চেন্ট হচ্ছে যেখান থেকে আমরা শপিংটি করে পেমেন্ট করব বা যে টাকাটি নিবে। ইস্যুয়ার ব্যাংক হচ্ছে যেই ব্যাংক থেকে মূলত আপনি ক্রেডিট কার্ডটি নিয়েছেন বা যেই ব্যাংক আপনার ক্রেডিট কার্ডটি ইস্যু করেছে। এরপর রয়েছে অ্যাকোয়ারিং ব্যাংক, আপনি যেখানে শপিং করবেন বা যেখানে আপনি পেমেন্টটি করবেন সেই ব্যবস্থাটা যেই ব্যাংকের থাকবে সেই হচ্ছে অ্যাকোয়ারিং ব্যাংক। ফর এক্সাম্পল, আপনি 100 টাকার একটি শপিং করলেন, সেই বিলটি আপনি পেমেন্ট করবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। ফর এক্সাম্পল, আপনার কাছে রয়েছে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড, আর দোকানদারের কাছে যে পজ মেশিন রয়েছে সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের। তো আপনি যখন ক্রেডিট কার্ড সোয়াইপ করবেন তখন সাথে সাথে ভিসা কোম্পানি বা মাস্টার কার্ড কোম্পানির কাছে এই ডাটাটি চলে যাবে, তারা সাথে সাথে এটি ভেরিফাই করে দুই ব্যাংকই অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আর এই 100 টাকার মধ্যে 2 টাকা রেখে বাকি 98 টাকা ইস্যুয়ার ব্যাংক অ্যাকোয়ারিং ব্যাংকে দিয়ে দিবে। আর অ্যাকোয়ারিং ব্যাংক কি করবে, সেই 98 টাকা থেকে 1 টাকা রেখে বাকি 97 টাকা মার্চেন্টকে দিয়ে দিবে। আর সেই 1 টাকা থেকে অ্যাকোয়ারিং ব্যাংক 50 পয়সা দিবে নেটওয়ার্ক কোম্পানিকে। তো এভাবেই মূলত কাজ করে। এটা আমি একটা এক্সাম্পলের জন্য বলেছি, এখানে যে অ্যামাউন্টগুলো বা পার্সেন্টেজগুলো রয়েছে এগুলো পরিবর্তন হতে পারে। এখানে ইস্যুয়ার ব্যাংক কেন বেশি নিচ্ছে, কারণ ইস্যুয়ার ব্যাংক যে কাস্টমারের ক্রেডিট কার্ডটি ইস্যু করেছে সে পুরো এই লোনের রিস্কটি নিয়েছে, যার কারণে ইস্যুয়ার ব্যাংক এখানে একটু বেশি প্রফিট করে। আর এই জন্যই সব ব্যাংকই আপনার ইস্যুয়ার ব্যাংক হতে চায়, কারণ ইস্যুয়ার ব্যাংক হলেই অনেক বেনিফিট। তাছাড়াও অ্যাকোয়ারিং ব্যাংক যে হয়, সেই মার্চেন্টের যে পেমেন্টগুলো এটি কিন্তু মাস শেষে জমা হয়, একটা সাইকেল থাকে, সেই মাস শেষে একটা নির্দিষ্ট সময়ে পেমেন্টটা ব্যাংক থেকে যে মার্চেন্ট রয়েছে সে পায়। ওই শর্ট টার্মের মধ্যে অ্যাকোয়ারিং ব্যাংক তাদের এই পেমেন্টগুলোকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, বিভিন্ন বন্ডে, সেখান থেকেও সুদের যে লাভটা হয় সেটা ব্যাংক পায়। আর এখানে যে অল্প পরিমাণ পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে, এটা যখন ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে সারা বিশ্বে কাস্টমারদের ট্রানজ্যাকশন হয় তখন এটা অনেক বড় অ্যামাউন্টে প্রফিট দাঁড়ায়। আর এই জন্য দেখা যায় যে ভিসা কোম্পানির টোটাল ভ্যালুয়েশন $400 বিলিয়ন, মাস্টার কার্ড কোম্পানির টোটাল ভ্যালুয়েশন $340 বিলিয়ন। যখন পুরো একটা ট্রানজ্যাকশন প্রসেস হয় তখন ইস্যুয়ার ব্যাংক সবচেয়ে বেশি বেনিফিট করে। এটা তো একটা ওয়ে ইস্যুয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ইনকাম করার। এছাড়াও রয়েছে ট্রানজ্যাকশন চার্জ, লেট পেমেন্ট চার্জ, ইএমআই ইন্টারেস্ট চার্জ, ক্যাশ উইথড্রল ফি, ওভার লিমিট ফি, অ্যানুয়াল ফি। এছাড়াও অনেক কোম্পানির সাথে টাই আপ করে পয়েন্ট রিডিম করে এমন অনেক ওয়েতে ইস্যুয়ার ব্যাংক টাকা ইনকাম করে। আর এই জন্যই সব ব্যাংক ইস্যুয়ার ব্যাংক হতে চায়, যার জন্য আপনি দেখবেন শপিং মল থেকে শুরু করে আপনার ফোনের এসএমএস, বিভিন্ন মার্কেটিং প্রমোশন, ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাপ্রোচ করা হয় যেন আপনি তাদের ব্যাংকের একটি ক্রেডিট কার্ড নেন। ইন্ডিয়ার একটি রিসার্চে দেখা গিয়েছে 12.7% মানুষ ক্রেডিট কার্ড ডিফল্ট করে, অর্থাৎ ক্রেডিট কার্ডের লোন দেওয়াতে অক্ষম হয় এবং দিতে পারে না। এটা হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো থামে না, তারা তাদের প্রফিটগুলো ঠিকই উঠিয়ে নেয়। আর এখানেই ব্যাংক থামে না, ব্যাংক খেলবে আপনাদের সাথে অনেক ধরনের ট্রিক্স, যেমন নো কস্ট ইএমআই। নো কস্ট ইএমআই নিয়ে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি রুল জারি করে যে এটা এক প্রকার কাস্টমারদের সাথে এক ধরনের ধোঁকা।
নো কস্ট ইএমআই এর ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনবেন তখন সেটার কোনো ইন্টারেস্ট থাকবে না, একদম নো কস্ট। আপনার যে মূল পেমেন্টটা রয়েছে সেটা আস্তে আস্তে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনি যে প্রোডাক্টটি কিনবেন সেটার আগে থেকেই প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। নো কস্ট ইএমআইতে দেখা যাচ্ছে আপনি যেই প্রোডাক্টটার 1-2 হাজার টাকা ডিসকাউন্ট পেতেন বা দরদাম করতে পারতেন, নো কস্ট ইএমআইতে সেটা করার সুযোগ থাকে না। আর নো কস্ট ইএমআই সার্ভিসটি নেওয়ার জন্য আপনার এককালীন একটা প্রসেসিং ফি দিতে হয়, সেটাও আপনাকে বলবে না। আপনার দেখা গেছে স্টেটমেন্ট যখন আপনি নিবেন তখন সেখানে মেনশন করা থাকে। আর এটাকে দেখবেন ইচ্ছা করে নো কস্ট ইএমআই দেওয়া হয়েছে। আপনি ট্রাই করে দেখবেন এটাকে কখনো নো ইন্টারেস্ট বা ইন্টারেস্ট ফ্রি ইএমআই বলা হয় না, কারণ এটা যদি বলা হতো তারা লিগেলি কোর্টে ভুল প্রমাণ হতো। নো কস্ট ইএমআইটা মূলত কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল আপনি একটি ফোন কিনবেন, আপনার কাছে 3টি অপশন রয়েছে। প্রথমত আপনি ফোনটি দরদাম করে একটি চিপ রেটে মার্কেটে খুঁজবেন, হোক সেটা অনলাইন বা অফলাইন। কিন্তু ব্যাংক সেটা চায় না, ব্যাংক চায় আপনি সেই ফোনটি ইএমআইতে কিনেন। ধরেন একটা কোম্পানি 500 ফোন বিক্রি করে 20,000 টাকা লাভ করলো। এখন ইএমআইতে যদি কোম্পানি ফোন বিক্রি করে তাহলে সেলিং বেশি হবে। তখন একটা কোম্পানি দেখা গেছে 1000 ফোন বিক্রি করে 40,000 টাকা লাভ করলো। তো মোবাইল কোম্পানি যত বেশি প্রফিট করবে ব্যাংকের সাথে তারা তত প্রফিটটা বেশি শেয়ার করতে পারবে। আর এটাই হচ্ছে বিজনেস পলিসি তাদের। কারণ ইএমআই এর কারণে মানুষের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাটা বেড়ে যায়। আপনি দেখবেন যে আপনার যেই জিনিসটি কেনার প্রয়োজন নাই বা তেমন কোনো ইচ্ছা ছিল না, আপনার ক্রেডিট কার্ডের ইএমআই সার্ভিসের কারণে আপনি সেই জিনিসটিও কিনতে বাধ্য হবেন। আর এটাই হচ্ছে মার্কেটিং ট্রিক্স। তাদের যত বেশি প্রোডাক্ট সেল করতে পারে যে কোনো ট্রিক্সে, কাস্টমারদেরকে তাদের প্রোডাক্ট সেল করতেই হবে। আপনি একটা জিনিস দেখবেন, আপনি ক্রেডিট কার্ডের যখন মাসে সেই স্টেটমেন্টটা দেখবেন তখন দেখবেন সেখানে কিন্তু আপনার তেমন বেশি ইম্পর্টেন্ট কোনো প্রয়োজনীয় কাজের জন্য খরচ করা হয়নি। আর ইএমআইতে যখন আপনি একটি প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আগে থেকেই সেই প্রোডাক্টটার দামটা বাড়িয়ে দেওয়া হয়। আর নো কস্ট ইএমআই এর মূল ফান্ডাটা হচ্ছে সেল মোর, সেল ফাস্ট, সেল আউটডেটেড। আপনার কাছে মনে হতে পারে যে আপনি নো কস্ট ইএমআইতে প্রোডাক্টটি কম দামে পেয়েছেন বা জিতেছেন, কিন্তু তেমনটা হয় না কখনোই। কিছু ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে অফার করে 6 মান্থ নো ইন্টারেস্ট, বাকি যে 6 মাস রয়েছে সেটাকে তারা ডাবল করে ইন্টারেস্টটা উসুল করে নেয়। ফর এক্সাম্পল আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, তো বাকি যে 6 মাস রয়েছে সেই 6 মাসে তারা 12 দুগুণে 24% ইন্টারেস্ট নিয়ে এটাকে কভার করবে। এটা হচ্ছে তাদের এক ধরনের ট্রিক্স। এখন আপনারা বলতে পারেন তাহলে কি একটা মানুষের ক্রেডিট কার্ড ইউজ করা উচিত নাকি উচিত না? অবশ্যই উচিত, কিন্তু সেটা আপনার প্রপার ওয়েতে। যদি আপনি ক্রেডিট কার্ড ভালোভাবে ইউজ করতে পারেন অবশ্যই এটি আপনার জন্য একটা পাওয়ারফুল টুল হিসেবে বিবেচিত হতে পারে। আপনার কাছে ক্রেডিট কার্ডটি নিলে মনে হয় যে আপনার কাছে টাকা আছে, কিন্তু যদিও আপনার কাছে টাকা নেই, এটা কিন্তু আপনার এক প্রকার লোনই নিতে হচ্ছে। যে মানুষটা 25 থেকে 30,000 টাকার স্যালারি চাকরি করে সেও আইফোন কিনে ইএমআই এর মাধ্যমে। যেই চাকরিটা আপনার শর্ত অনুসারে করতে হয় সেই চাকরিটা পরে আপনার বাধ্য হয়ে করতে হয়। এটা কিন্তু এক প্রকার ডেট ট্র্যাপ বা ফিনান্সিয়াল ট্র্যাপ। আগের যুগে দেখবেন জমিদারদেরকে মানুষ জমি বন্ধক দিয়ে টাকা নিত, কিন্তু সেই টাকাটা শোধ করতে পারতো না। তারা সারা জীবন তাদের কাজ করেও সেই টাকা শোধ হতো না। সো মডার্ন যুগেও ক্রেডিট কার্ড হচ্ছে সেই আগের যুগের জমিদারের মতো। যদি আপনি এটি সঠিকভাবে ইউজ করতে না পারেন তাহলে আপনি ফেঁসে যাবেন ডেট ট্র্যাপে। তো এই ক্ষেত্রে কি করবেন? ক্রেডিট কার্ড ইউজ করতে হলে আপনার যেই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করতে হবে, ফার্স্ট অফ অল আপনি কখনো ক্যাশ উইথড্র করবেন না। ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি ক্যাশ উইথড্র করেন তাহলে আপনার ডাবল ইন্টারেস্ট বা ডাবল ফি দিতে হবে। এবং অযথা আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, এবং আপনি 5-10টা ব্যাংকে যাচাই বাছাই করে দেখবেন যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডগুলোতে ভালো ফ্যাসিলিটিস রয়েছে এবং কোন ব্যাংকের ক্রেডিট কার্ডগুলোতে ইন্টারেস্ট রেট কম, অ্যানুয়াল ফি কম, ক্যাশ উইথড্রল ফি কম। তারপর হচ্ছে আপনি ক্রেডিট কার্ড থেকে এক ক্রেডিট কার্ড থেকে আরেক ক্রেডিট কার্ডে কখনো ফান্ড ট্রান্সফার করবেন না। এ তো আপনার চার্জ রেট অনেক বেড়ে যায়। ব্যাংক চাইবে যেন আপনি মান্থলি ক্রেডিট কার্ডের বিলটা লেট করেন, এতেই তাদের অনেক অপশনগুলো খুলে যায়। লেট পেমেন্ট ফিটা ব্যাংক বেশি নেয়। ব্যাংকের বেশি লাভ হয় লেট পেমেন্ট ফিতে, ট্রানজ্যাকশন ফিতে, তারপর ক্যাশ উইথড্রল ফিতে। সো এই সব কারণে আজকাল দেখবেন আপনি প্রত্যেকটা ব্যাংকই চায় যে তাদের ব্যাংক থেকে আপনি একটি ক্রেডিট কার্ড নেন। সো এই হচ্ছে আজকের আমাদের ক্রেডিট কার্ডের বিজনেস মডেল, ক্রেডিট কার্ডের রিয়ালিটি। তো এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।